আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আমি আজকে দেখাইতেছি আমার এই শেডটা হলো দোতলা। দোতলা শেড। এই যে দেখেন দোতলা শেড। এই হচ্ছে একতলা, এই হচ্ছে একতলা দোতলা। এই যে দোতলা শেড। তারপরে এটা হচ্ছে দোতলা শেড। এই যে আরেকতলা উপরে, উপরে আরেকতলা। আমাকে শেডটা দেখানোর পরে পরে বলতেছি এটা কেন করছে, কি কি কারণে করছে এবং আমার পরিস্থিতি লাস্টে কি হয়েছে। এই যে আরেকতলা, এটা নিচতলা। নিচতলার এই পাশে এখন আমি মুরগি রাখছি, দেশি মুরগি, ফার্মি মুরগি আছে এছাড়া। এখন এটা হিসাবে হাঁসের হাউস। এখন এই শেডটা মূলত করা হয়েছিল হাঁস পালনের জন্য। এই শেডটা মূলত করা হয়েছিল হাঁস পালনের জন্য। গত বছর আমি সিরাজগঞ্জ থেকে হাঁস আনি, খাকি ক্যাম্বেল, অরিজিনাল খাকি ক্যাম্বেল, যেটা বাচ্চা, একদিনের বাচ্চা, 38 টাকা করে পিস। 200 পিস আনছিলাম আমি। আনার পর দিয়া প্রথমে আমি অন্য জায়গায় ব্রুডিং করি। ব্রুডিং করা অবস্থায় মোটামুটি 5-6টা মারা গেছে। 5-6টা মতো করে মারা গেছে। মারা যাওয়ার মেন কারণটা হলো যে কারেন্ট খুব বেশি ডিস্টার্ব করছে। ডেলি 5-6 ঘন্টা, 7 ঘন্টা কারেন্ট থাকতো না। 5-6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকতো না। তারপরে যাক, ওইখান থেকে যখন নাকি 10-12 দিন হয়েছে, 10-12 দিন হওয়ার পর দিয়ে তখন আমি এই জায়গাটায় আমি সেট করি, মানে এই জায়গাটায় আমি শেড পুরো রেডি করে আমি দোতলা করছি। এটার মেন পরিকল্পনা ছিল নিচতলা থাকবে হাঁস এবং উপরতলা আমি ব্রয়লার মুরগি পালন করবো আর কি। এর কারণ হচ্ছে ব্রয়লার মুরগি পালন করার এবং ওই দুইটা শেড করার কারণ হচ্ছে, দোতলা শেড করার কারণ হচ্ছে মেন, আমি উপরে ব্রয়লার মুরগি, নিচে হাঁস করবো এবং হাউসটা করছি সুন্দরভাবে। এই যে আমার দেখেন, এই যে কল, এখান থেকে পানি দিব এবং মোটর দিয়ে আবার পানি আবার ফালাই দিব ডেলি। ব্যাটারি চালিত যে মোটর যেগুলো আছে ওগুলো আর কি, সোলার সিস্টেম। কিন্তু আমি হুট করে হাঁস আনছি, কোনো পরিকল্পনা ছিল না এবং বাজার যাচাই বাছাই করি নাই। আমাদের স্থানীয় বাজার এই হাঁসের কতটুকু চাহিদা আছে এবং ডিমের কতটুকু চাহিদা আছে এবং এই হাঁস মানে কতটুকু ফিড খাওয়াইলে যে কতটুকু কি ডিম দিবে অথবা ডিম আদৌ ঠিক মতো পারবে কিনা, পুরো ফুল প্রোডাকশন আসবে কিনা, ওই ধরনের স্থানীয় বাজার আমি যাচাই বাছাই করি না। যেমন মনে করেন অন্য অন্য এলাকায় হাঁসের ডিম প্রচুর চাহিদা আছে, যেমন আপনার 20 টাকা 25 টাকা করে মানে পিস বিক্রি করা হয়। কিন্তু আমাদের এখানে হাঁসের ডিমের তেমন একটা চাহিদা নেই। হয়তো স্থানীয় যে লোকজন যদি কিছু নিল, তাও কি 15 টাকা 18 টাকার এর উপরে নেই। এই এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা হাঁস মাংস হিসাবে যে বিক্রি করবো, স্থানীয় বাজারে আমাদের চাহিদা নেই। বাজারে নিলে হাঁস 300, মানে বড় হাঁস 300, 350 টাকা এভাবে বলে। আমি স্থানীয় বাজার কোনো যাচাই করিনি। যাচাই না করে যাক হাঁস নিয়ে আসছি। হাঁস নিয়ে আসার পর দিয়ে এখন দেখি এগুলার যে ফিড লাগে, আমি 2 সপ্তাহ যাওয়ার পরে আমি দেখছি আমি 200 হাঁসের মধ্যে 60-টা মারা গেছে। তারপরে আমি দেউলিয়া হয়ে গেছি গিয়া, যেভাবে ফিড আমি ব্যবহার করতেছি। তারপর টেকনিক এপ্লাই করলাম যে কি, ঠিক আছে, ফিডের সাথে আমি ভুসি এবং কুড়া 2টা একসাথে মিক্স করে দিব আর কি। 2টা একসাথে মিক্স করে দিব। তারপর দেখি না, তারপরে এবার চিন্তা করলাম যে কি না, যতটুকু বয়স হচ্ছে দেখি বেচার চেষ্টা করি। তারপর দেখা যাচ্ছে স্থানীয় যারা আছে টুকটাক হয়তো কেউ 2টা নেয় পালার জন্য, কেউ 3টা নেয় এইভাবে। কিন্তু আমার যে এতগুলা টাকা খরচ করতেছি আমি,
ওটার যে আমার একটা আর্নিং যে আসা ওইটার কোনো ইয়া নাই, যে একটা হাঁসের বাচ্চার পিছনে খরচ হচ্ছে মনে করেন আপনার ১৫০ টাকা, এখন বিক্রি করতেছি ১০০ টাকা, অথবা ২০০ টাকা খরচ হচ্ছে বিক্রি করতেছি আপনার ১৫০ টাকা, এইভাবে এইভাবে খরচ করতেছি। কিন্তু মানে আমি কোনোভাবে কুলে উঠতে পারতেছি না। লাস্টে চিন্তা করলাম যে আইনেই যাতে ফেলছি, এখন কি করবো, এখন এগুলো তো বড় তো করা তো লাগবে। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে বড় করলাম, আস্তে আস্তে যেগুলো বিক্রি করতেছি বড় করলাম। তারপরে বড় করা এক পর্যায়ে দেখলাম যে কি মোটামুটি ৫.৫ মাস ৬ মাস বয়স হয়ে গেছে, কোনো ডিমের কোনো খবর নেই। তো আমাদের হাঁসা ২০০ পিসের মধ্যে হাঁসা হয়ে গেলো প্রায় ৬০ পিসের মতো, ৫০-৬০ পিসের মতো। এগুলো কোনো ইয়ার কোনো খবর নেই, ডিমের কোনো খবর নেই। তারপরে আমি চিন্তা করলাম যে কি এবার বিক্রি করা। তো স্থানীয় বাজারে এবার বাজারে নেই, বাড়ি থেকে এবার মোটামুটি ৫০০ ৫৫০ টাকা পিস বলতেছি। তারপরে কেউ নিতে চায় না। কোনো সময় ৪০০ টাকা বিক্রি করি, কোনো সময়, কারণ আমার তাড়াতাড়ি এগুলো ছাড়াই ফেলা লাগবে। কেন ছাড়ানো লাগবে? একটা দিন যাইতেছে, একটা দিনই আমার খরচের পরিমাণ বাড়তেছে। কিন্তু ওই হিসাবে কিন্তু দাম বাড়তেছে না হাঁসের। তাই আমি তাড়াতাড়ি এগুলো আমি চিন্তা করতেছি আমার যে লস যতটুকু হইছে আর যেন বেশি লস না হয়। এইজন্য আমি এটা ছাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। যেভাবে হোক, যে যত টাকা বলতেছে বাকিতে, নগদে, যে যেভাবে কেউ পয়সা দিছে, এখনো পর্যন্ত হাঁসের পয়সা পাবো আমি। ৭ মাসে যে হাঁস হাঁস বিক্রি করছি, কেউ ৩ পিস, কেউ ৫ পিস, কেউ ১৫ পিস এভাবে নিছে। কিন্তু এখনো মানুষ ঠিকমতো পয়সা দেয় না। এইজন্য আপনাদেরকে বলতেছি, আপনারা যেকোনো জিনিসে, যেকোনো ফার্মিং সেক্টরে যদি আপনারা আসেন, যেকোনো জিনিস আগে যাচাই-বাছাই করবেন। যাচাই-বাছাই করা ছাড়া কোনো ধরনের কোনো ইনভেস্ট করবেন না। যেকোনো প্রোডাক্টে আপনারা ইয়া করেন। যেমন মুরগি করেন, যেটা ডিমের জন্য করেন না, অথবা মাংসের জন্য, যেটা করেন না কেন। এখন দেখেন এই হাউসটা এবং এই শেডটা টোটাল আমার যে খরচ হইছে, আমি সিমেন্টের ইট দেয়া করছি। সিমেন্ট ইট বলতে আমি নিজেই মানে বানাইছি সিমেন্টের ইট, লেবার দিয়া। আমার মেশিন আছে। সিমেন্ট ইট দিয়ে আমি সিমেন্ট ইট দিয়ে হাউসটা করছি আমি। তারপর আমার টোটাল এই মতো মানে এই শেডটা পুরা করতে ৬০,০০০ টাকার মতো খরচ হয়ে গেছে। কিন্তু ৬০,০০০ টাকা খরচ হয়ে গেছে বড় কথা না, শেডটা কাজে লাগবে, সমস্যা নাই। এই হাউসটা তো কাজে লাগতেছে না। কিন্তু এই হাঁসের টোটাল আমি লস খাইছি সর্বসাকুল্যে মিলে ৮২,০০০ টাকা লাস্টে লস খাইছি আমি। বিক্রি করে ইয়া করে এখনও অনেকগুলো টাকা আমি পাইনি। স্থানীয় ওরা যাদেরকে দিচ্ছি অনেকগুলো টাকা আমরা পাইও নাই। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা কখনো স্থানীয় বাজার যাচাই না কইরা আর শেডের পিছনে যে শেড, নরমাল শেড করবেন। মানে মোটামুটি আপনার প্রশিক্ষণের জন্য, নিজের জানার জন্য দরকার হলে অল্প কিছু উঠায়েন, এত বেশি না। যদি উঠাইতে চান হয়তো ১০-১৫টা উঠাইলেন, উঠায়া এগুলো ফিড কী খাওয়া লাগবে, এগুলো ভ্যাকসিন কী করা লাগবে, এগুলো সব মিলা। তারপর আরও একটা আমার দুর্ভাগ্য হলো যে কি, হঠাৎ করে আপনার ৫ই আগস্টের সরকার পতন হওয়ার পরপরই আপনার বন্যা দেখা দিল। বন্যা দেখা যাচ্ছে আমাদের মানে এই জায়গাটায়, যে আমার যে হাঁসের যে শেডটা আছে, এই শেডের একদম উপরে যে মাচা আছে, মাচা বরাবর পানি এসে গেছে। মাচা বরাবর পানি এসে যাওয়ার কারণে আমার কিন্তু অনেকগুলো হাঁস মারা গেছে। প্রায় ৩৫টা মতো হাঁস মারা গেছে, ৩৫-৪০টা মতো। যাক, সর্বসাকুল্যে সব মিলে আমার মানে প্রায় ৮২,০০০ টাকা আমার লস। ৮২,০০০ টাকা আমার লস হয়ে গেছে গিয়ে। এই জন্য বলতেছি, আপনারা কেউ কখনো স্থানীয় বাজার যাচাই-বাছাই না করে আর ইউটিউবের ভিডিও দেখে আপনারা কিন্তু এই কোনো সেক্টরে যায়েন না। আপনারা আগে মানে নিজে যদি কিছু জানা থাকে অথবা প্রশিক্ষণ আগে নেন, কারো কাছে কোনো খামারে যান, কোনো খামারি, ভালো খামারির সাথে আপনারা পরামর্শ করেন, সেটা কীভাবে করা লাগবে। এবং ওই সেটার পিছনে এত বেশি টাকা খরচ করেন না। বাঁশ দিয়া অথবা মানে কাঠ না, বাঁশ দিয়া তারপরে একটু মাচা সিস্টেম করে ইয়া করে, যে মানে যেভাবে খরচটা কম লাগে এভাবে। আর হাঁসের যদি মুক্তচারণ পদ্ধতিতে যদি হাঁস পালন না করেন, তাহলে আমার ধারণা, আমার মতে কিন্তু হাঁস পালন না করাই ভালো। মুক্তচারণ পদ্ধতিতে যদি আপনারা হাঁস পালন যদি না করেন, না করতে পারেন, যে হাওর অঞ্চলে আছে অথবা নদী নালা বা আশেপাশে যাদের বাড়ি আছে, এরা মুক্তচারণ বলতে সকালে খাওয়া দিলেন, হাট চলে গেল গিয়া, আবার বিকালে এসে একটু আধার দিলেন, শামুক টামুক খায় আসলো, বিকালবেলা একটু আধার দিলেন, তারপর যা আপনি যদি কিছু প্রফিট করতে পারেন। কিন্তু হাঁসে আসলে কোনোভাবেই প্রফিট নাই। আমরা মাংস হিসাবে যদি পালন করেন তারপরে প্রফিট নাই। আপনার বলে যে পিকিং এর 13, পিকিং এর 13, হ্যাঁ, ওজনও বাড়তেছে, আপনার বিক্রি করবেন কোন জায়গায়? আপনি যদি গ্রামের লোক হয়ে থাকেন, আপনি যদি গ্রামে যদি করেন, তাহলে বিক্রিটা করবেন কোন জায়গায়? আর বিক্রি করতে হলে আপনি ঢাকা যাবেন আপনি নিজে। এই ১০টা, ১৫টা, ২০টা অথবা ১০০টা হাঁস নিয়ে, ২০০টা হাঁস নিয়ে কে নিবে আপনার?
আপনি প্রত্যেক বাজারে কি হাতে বহন করে কি আপনি নিবেন? ক্যারিং কস্ট দিয়ে আপনি হাতে বহন করে প্রত্যেক বাজারে আপনি নিবেন বাজারে বিক্রি করতে? এই সাদা হাঁস আমাদের গ্রাম অঞ্চলে কেউ খাইতে চায় না সাদা হাঁস। ব্রয়লারের জন্য পিকিংসটা 13 যেটা, হ্যাঁ? যদি আপনার কোনো হোটেলের সাথে কন্ট্যাক্ট থাকে কিংবা আপনার যে পূর্বাচলে যে ওই মাংসের যে দোকানগুলো হইছে, ওই যে হাঁসের মাংস বিক্রি করে, ওদের সাথে যদি কন্ট্যাক্ট করেন যদি, তারপরে কিছুটা লাভবান হইতে পারেন। এছাড়া কোনো ধরনের কোনো মানে লাভবান হতে পারেন না। আপনার ফার্ম ছেড়ে দিয়া, ফার্মের কাজ ছেড়ে দিয়ে আপনি ওইখানে দৌড়াদৌড়ি করবেন হাঁস ওই বিপণন করার জন্য, বিক্রি করার জন্য। তাহলে কোনোভাবে লাভবান হতে পারবেন না। এজন্য বলতেছি আপনারা যা কিছু করেন চিন্তা ভাবনা ফার্মিং সেক্টরে আসার আগে দিয়া চিন্তা ভাবনা কইরা ইউটিউবের কোনো ভিডিও ইউটিউবের আপনি দেখবেন, কিন্তু ব্রেনে নিবেন না। শিখার জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনারা কখনো করেন না। এইভাবে ফার্ম করেন না। আমি একদম পুরা ধরা খেয়ে গেছি। এখন আমি এটাতে করছি কি, এটা চিন্তা ভাবনা করছি নিচে এখন আমি আমার দেশি মুরগি ছিল ভিতরে একটা শেডে। পরে দেশি মুরগি এখানে ট্রান্সফার করলাম। কিছু দেশি মুরগি এখানে ট্রান্সফার করছি। আর উপরে যে শেডটা আছে, উপরে আমি কিছু উঠাবো না। আমি চিন্তা ভাবনা করতেছি যে উপরের শেডটা আমি খুলে ফেলবো। আমি যে উপর যে ইয়াটা আছে মানে নেটটা আছে, এটা করে মাচাটা আরও উপরে উঠাবো। কারণ যেহেতু পানি এসে পড়ে মাচাটা আরও উপরে উঠাবো। একটু রিপেয়ার করবো, রিপেয়ার করে মাচাটা আরও উপরে উঠাবো। এটা পুরাটা দেশি মুরগির শেড করবো। দেশি মুরগির শেড করবো এবং এখানে হাঁস পারবো আমি হয়তোবা আপনার ওই খাকি ক্যাম্বেল হয়তো ৫ টা পারলাম, তার সাথে একটা পুরুষ হাঁস থাকলো, অথবা ওই পিকিংসটা 13 5 টা পারলাম, তার সাথে একটা পুরুষ থাকলো। ব্যাস এতটুকুই। মানে শখের বসে ডিম হয়তোবা খাওয়ার জন্য কিংবা বাচ্চা ফুটানোর জন্য। ব্যাস এতটুকু। আমি ইনকিউবেটর মেশিন আছে আমার এই জন্যই। ব্যাস অন্য কিছু না। কিন্তু আপনারা কখনো ওই বাণিজ্যিকভাবে লাভের জন্য হাঁস পালন করতে যায়েন না। এটা আমার পরামর্শ। তারপরে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। তারপরে আপনাদের যদি পছন্দ হয়, আপনারা যদি করেন, করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি যেখানে লস খাইছি সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলব না যে কি আপনারা এটা করেন। যাক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।